হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আমরা লুসেন্টের যে বেঙ্গলি ভার্সনটা পড়ছিলাম, তো আমাদের যে চ্যাপ্টারটা চলছে সেটা হচ্ছে ঐতিহাসিক উৎস বা হিস্টোরিক্যাল সোর্সেস। তার মধ্যে আমরা গ্রিক রাইটার অবধি পড়ে নিয়েছি। আজকে পড়ব আমরা চাইনিজ রাইটার্স, তারপরে টাইবেটিয়ান এবং তারপরে অ্যারাবিয়ান। এই টপিকটা তখন আমরা শেষ করে দেব। তারপর আর্কিওলজিক্যাল সোর্সেসগুলো পড়ব, ঠিক আছে? তো চাইনিজ রাইটারের মধ্যে প্রথম হচ্ছে সুমা চিয়েন। সুমা চিয়েন, এখানে সালটা দেওয়া রয়েছে 145 খ্রিস্টপূর্ব থেকে 85 খ্রিস্টপূর্ব। ইনি ছিলেন প্রথম চীনা লেখক যিনি ভারত সম্পর্কে লিখেছিলেন। তার গ্রন্থ হচ্ছে ঐতিহাসিক স্মৃতিকথা। তারপরে প্যানকাও এবং ফ্যানি, সালটা হচ্ছে 378 থেকে 445 খ্রিস্টপূর্ব। অ্যানালস অফ দ্য আর্লিয়ার হান্স, প্যানকাও রচিত, এবং অ্যানালস অফ দ্য লেটার হান্স, এটা ফ্যানি রচিত। এই গ্রন্থগুলো কুজুল কদফিসেস এবং বিম কদফিসেস নামক কুষাণ শাসকদের সম্পর্কে মূল্যবান তথ্য ধারণ করে। তো প্যানকাও লিখেছেন অ্যানালস অফ দ্য আর্লিয়ার হান্স, আর ফ্যানি লিখেছে অ্যানালস অফ দ্য ল্যাটার হান্স। তারপরে হচ্ছে ফাহিয়েনের নাম তোমরা অবশ্যই শুনেছো, ইতিহাসে খুব একজন বিখ্যাত রাইটার, চাইনিজ রাইটার। তার লেখা বই হচ্ছে ফো কুও কি, এটা। তো সাল দেওয়া রয়েছে 399 থেকে 414 খ্রিস্টপূর্বাব্দ। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলে তিনি এসেছিলেন, ঠিক আছে? যাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর একটা নাম হচ্ছে বিক্রমাদিত্য। এই শাসন আমলে ভারতে আসেন। তিনি ভারতে 15 থেকে 16 বছর থাকেন। তিনি মূলত বিনয় পিটকের একটি মূল কপি সংগ্রহ করতে ভারতে এসেছেন। বিনয় পিটকের একটা মূল কপি সংগ্রহ করতে এসেছিলেন। চীনে ফিরে গিয়ে তিনি ফো কুও কি নামক একটি ভ্রমণ বিবরণী লেখেন, অর্থাৎ বৌদ্ধ দেশগুলোর বিবরণ। এই ফো কুও কি মানে হচ্ছে বৌদ্ধ দেশগুলোর বিবরণ। এই বইটি এখনও মূল রূপে উপলব্ধ। এটি গুপ্ত যুগের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোকপাত করে। এটি বৌদ্ধ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে, ফলে এর মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে সাং ইউন, সালটা দেওয়া রয়েছে 518 থেকে 522। বৌদ্ধ গ্রন্থের সন্ধানে ভারতে আসেন এবং 170টি মহাযান গ্রন্থ সহ চীনে ফিরে যান। তারপর আরেকজন বিখ্যাত লেখক, চাইনিজ লেখক হচ্ছে হিউয়েন সাং। তো হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। সালটা হচ্ছে 629 থেকে 645। তো 629 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন। তখন বর্ধন বংশের শাসক, বা হর্ষবর্ধনের বংশের নাম পুষ্যবতী বংশ হয় বা বর্ধন বংশ হয়, ঠিক আছে? দুটোই একই নাম, পুষ্যবতী বংশ বা বর্ধন বংশ। তো হর্ষবর্ধন ছিলেন পুষ্যবতী বা বর্ধন বংশের শাসক। ইনার আমলে হিউয়েন সাং ভারতে এসেছিলেন। তিনি ভারতে 13 থেকে 14 বছর ছিলেন। তিনি নালন্দা মহাবিহারে 5 বছর যোগাচার মতবাদ অধ্যয়ন করেন। নালন্দা মহাবিহার বলতে নালন্দা বিশ্ববিদ্যালয়। 641 খ্রিস্টাব্দে তিনি কাঞ্চিতে পৌঁছান। তখন পল্লব শাসক নরসিংহ বর্মন মাম্মাল রাজত্ব করছিলেন এবং তিনি সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন। কাঞ্চি অর্থাৎ সাউথে, ঠিক আছে? পল্লব বংশের এটা রাজধানী। তিনি সিইউকি, এটা মনে রাখবে, হিউয়েন সাং সিইউকি লিখেন, অর্থাৎ বৌদ্ধ রেকর্ড অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নামক একটি ভ্রমণ বিবরণী লেখেন। সিইউকি কথার অর্থ হচ্ছে বৌদ্ধ রেকর্ড অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এই বিবরণীতে দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে বিশদ তথ্য রয়েছে। বিশেষ করে হর্ষবর্ধনের জীবন, প্রশাসন, ধর্মীয় শিক্ষাগত ব্যবস্থার বিস্তারিত বিবরণ রয়েছে। এটি সত্যিকারের অর্থে একটি গ্যাজেটিয়ার। তার বিবরণী একটি তথ্যভাণ্ডার যা ভারতের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলীর টুকরো টুকরো ঘটনাগুলোকে যুক্ত করতে সাহায্য করে। তিনি হুন শাসক মিহিরকুল, যিনি গুপ্ত শাসক বালাদিত্য, বুধগুপ্ত এবং আরও কিছু নালন্দা মহাবিহারকে পৃষ্ঠপোষকতা করতেন, এর সমসাময়িক সম্পর্কে লিখেছেন, ঠিক আছে? মিহিরকুল সম্পর্কে লিখেছেন। তো মিহিরকুল সম্বন্ধে এখানে লেখা আছে যে তিনি গুপ্ত শাসক বালাদিত্য, বুধগুপ্ত, কিছু নালন্দা মহাবিহারের পৃষ্ঠপোষকতা করতেন, তাদের সমসাময়িক মিহিরকুল, ঠিক আছে? তাকে তীর্থযাত্রীদের রাজা বা রাজপুত্র বলা হয়। এটা হচ্ছে সিইউকি সম্বন্ধে লেখা হয়েছে। সিইউকিকে
তীর্থযাত্রীদের রাজা বা কিং অফ পিলগ্রিমস, ইংলিশে যেটা হচ্ছে কিং অফ পিলগ্রিমস বলা হয়, ঠিক আছে, সরি পিলগ্রিমস। তো তীর্থযাত্রীদের রাজা, এটা মনে রাখবে। তারপর হচ্ছে হুইলি তার বন্ধু হিউয়েনসাংয়ের জীবনী লেখেন। হুইলি আবার এই হিউয়েনসাংয়ের জীবনী লেখেন, যে লাইফ অফ হিউয়েনসাং, এটি ভারতীয় ইতিহাস সম্পর্কে কিছু আলোকপাত করে। তারপর হচ্ছে ইত সিং, এরও একজন বিখ্যাত লেখক। সমুদ্রপথে সুমাত্রা হয়ে ভারতে আসেন। তিনি নালন্দা মহাবিহারে 10 বছর ছিলেন এবং সংস্কৃত সাহিত্য বৌদ্ধ গ্রন্থ অধ্যয়ন করেন। তিনি এ রেকর্ড অফ দ্য বুদ্ধিস্ট রিলিজিয়ান অ্যাজ প্র্যাকটিসড ইন ইন্ডিয়া অ্যান্ড মলয় আর্কিপেলাগো নামক ভ্রমণ বিবরণ লেখেন। তো এটা ছিল তার এটা বইয়ের নাম। এই গ্রন্থটি ভারতের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বেশি তথ্য না দিলেও এটি সংস্কৃত সাহিত্য বৌদ্ধ ধর্মের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ইত সিংয়ের অটোবায়োগ্রাফি অফ ফেমাস বুদ্ধিস্ট মঙ্কস নামক গ্রন্থটিতে সেই সময়ের ভারতের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের বিস্তারিত বিবরণ রয়েছে। ইত সিং শ্রীগুপ্তকে উল্লেখ করেন, যিনি সাধারণভাবে গুপ্ত রাজবংশের প্রথম শাসক হিসাবে বিশ্বাস করা হয়। তারপর হচ্ছে হুইচো মুক্তাপিড়া কাশ্মীর এবং যশোবর্মন কন্নৌজের কার্যকলাপের উল্লেখ করেন। তারপর হচ্ছে মাত্তালিন হর্ষবর্ধনের পূর্বাঞ্চলীয় অভিযানের বিষয়ে তথ্য প্রদান করেন। তারপর হচ্ছে মোহান 1406 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তিনি বাংলায় আসেন। ভারতের এমন সমৃদ্ধ অঞ্চল দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হন। তিনি বাংলার নির্মিত সামগ্রীর প্রশংসা করেন। তো এই ছিল চাইনিজ রাইটার। তারপরে হচ্ছে তিবেতিয়ান রাইটার্স বা তিব্বতী লেখকগণ। তো এখানে তিবেটিয়ান রাইটার্স হচ্ছে তারানাথ আর ধর্মস্বামী, এই দুজনের নাম পাওয়া যায়। তারানাথ ছিলেন একজন জনপ্রিয় তিব্বতী ঐতিহাসিক। তিনি কাঙ্গিওর ও ট্যাঙ্গিওর নামক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থগুলি ভারতের প্রাচীন যুগ সম্পর্কে আমাদের তথ্য দেয়। তারপরে ধর্মস্বামী ভারতে আসেন এবং তিনি নালন্দা মহাবিহারে 3 বছর অধ্যয়ন করেন। বাস এইটুকুই তিব্বতী লেখকগণ সম্বন্ধে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যারাবিয়ান রাইটার্সদের মধ্যে হচ্ছে সুলাইমান ছিলেন একজন আরব বণিক। তিনি প্রথম আরব পর্যটক যার ভ্রমণ বিবরণ পাওয়া যায়। তিনি ভারতের সমস্ত উপকূলীয় অঞ্চলে নৌপথে পৌঁছেছিলেন। তিনি 851 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তখন প্রতিহার রাজা মিহির ভোজ শাসক করছিলেন। মিহির ভোজ 1। তিনি রাষ্ট্রকূট শাসক অমোঘ বর্ষ 1-এর দরবারে ছিলেন। তার ক্ষমতা ও ঐশ্বর্য দেখে খুবই মুগ্ধ হন। তিনি সিসিলা উত তারিখ নামে একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে তিনি 9ম শতাব্দীর প্রথমার্ধের অবস্থার বিবরণ দিয়েছেন। তিনি পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট রাজাদের বিষয়ে আকর্ষণীয় বিবরণ দেন। তিনি পাল সাম্রাজ্যকে রুহামা অর্থাৎ ধর্ম বা ধর্মপাল নামে অভিহিত করেন। তিনি গুর্জর প্রতিহারদের জুর্জ বলেন। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। রুহামা, সিলসিলা উত তারিখ, এটা সিসিলা পড়েছিল না, সিলসিলা উত তারিখ হবে এটা, অর্থাৎ রুহামা অর্থাৎ ধর্ম বা ধর্মপাল নামে অভিহিত করেন। তিনি গুর্জর প্রতিহারদের জুর্জ বলেন, ঠিক আছে। তিনি লেখেন, জুর্জদের কাছে ছিল সেরা ঘোড়াগুলি। তিনি দক্ষিণের রাজা বলাহারকে বল্লভ রাজা হিসেবেও চিহ্নিত। বলাহার বলেন তিনি হিন্দ মহাসাগরকে বলেন দরিয়া-এ হরকন্দ। ইবনে খুরদাদবিহ ছিলেন একজন আরব ভূগোলবিদ। তিনি কিতাবল মাসালিক ওয়া মামালিক নামক একটি গ্রন্থ রচনা করেন, অর্থাৎ রোডস অ্যান্ড কিংডমসের বই। এই বই তিনি 9ম শতকের আন্তঃযোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি প্রথম আরব ভূগোলবিদ যিনি হিন্দুদের 7টি বর্ণ সম্পর্কে বলেন। আল বিলাদুরি মৃত্যু 892 খ্রিস্টাব্দ। ফুতুহ উল বুলদান গ্রন্থ রচনা করেন। এটি আরবদের সিন্ধ দখলের অর্থাৎ মোহাম্মদ বিন কাসিমের বিবরণ দেয়। আচ্ছা, মোহাম্মদ বিন কাসিমের যে সিন্ধ দখল সেটা কিন্তু আরেকটা বই লেখা আছে চাচনামা, এর আগে আমরা পড়েছি। তার সঙ্গে এই বইটা মনে রাখবে, ফুতুহ উল বুলদান, ঠিক আছে। তারপরে হচ্ছে আল মাসুদি ছিলেন একজন আরব পর্যটক। তিনি 915 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তখন গুর্জর প্রতিহার রাজা মলিপাল শাসন 1, এটা মহিপাল হবে, ঠিক আছে। আচ্ছা, এটা মহিপাল হবে, মালিপাল নাম মহিপাল। তিনি গুর্জর রাজবংশকে আল গুজার এবং তাদের শাসকদের বারওয়া নামে অভিহিত করেন।
তিনি মুরুজুল জাহাব এই গ্রন্থে তিনি মহিপাল ওয়ান প্রতিহার রাজাকে বর্ণনা করেন এবং ঘোড়া ও উটের বিবরণ দেন। তিনি আবান বা বেতলিফে লেখা শব্দ ব্যবহার করেন। এটি ভারতের একটি ভালো বিবরণ দেয়, বিশেষ করে মুলতান ও মনসুরার মুসলিম শাসকদের। তো এটা মহিপাল ওয়ান হবে, ঠিক আছে, মলিপাল না। তারপর হচ্ছে ইবনে হাউকাল। তিনি বাগদাদের একজন বণিক ছিলেন। তিনি ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন। তিনি আসার আল বিলাদ নামে একটি মানচিত্র তৈরি করেন। ইবনে হাউকাল একটি মানচিত্র তৈরি করেন, আসার আল বিলাদ। তিনি প্রথম আরব ভূগোলবিদ যিনি ভারতের দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণের চেষ্টা করেন। এটি ভারতকে নিয়ে বিদেশি চেষ্টার প্রথম দিকের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তারপর হচ্ছে আল বিরুনি, একজন ভালো বিখ্যাত লেখক। আমরা আল বিরুনির নাম অনেকেই পরীক্ষায় আসে অনেক সময়, এবং আমরা দেখি তার বই হচ্ছে বিখ্যাত বই তাহকিকে হিন্দ, ঠিক আছে, বা কিতাবুল হিন্দ। চলো আমরা আল বিরুনিটা পড়ি। তিনি ইরানের অধিবাসী ছিলেন। তার পূর্ণ নাম ছিল আবু রাইহান মুহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। এটাও মনে রাখতে হবে, আবু রাইহান মুহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি, কিন্তু সাধারণভাবে তিনি আল বিরুনি নামেই পরিচিত। উস্তাদ, যা শিক্ষক মাস্টার বোঝায়, উপাধিও তার ছিল। তার উপাধি কী ছিল? উস্তাদ। তিনি খওয়ারিজম বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি মাহমুদ গজনবীর দ্বারা আকৃষ্ট হন। মাহমুদ গজনবী তাকে গজনিতে বর্তমান আফগানিস্তান নিয়ে আসেন এবং তার নাজিমুল শিক্ষা সংক্রান্ত কর্মকর্তা পদে নিযুক্ত করেন। 1019 খ্রিস্টাব্দে আল বিরুনি তার পৃষ্ঠপোষক মাহমুদ গজনবীর সঙ্গে ভারতে আসেন। তিনি সংস্কৃত ভাষা ও শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ভারতীয় সমাজ, সংস্কৃতি ও অন্যান্য অনেক বিষয়ে গবেষণা করেন। তাকে হিন্দুরা বিদ্যাসাগর অর্থাৎ জ্ঞানের সাগর উপাধি দিয়েছিল। তিনি যখন গজনিতে ফিরে যান তখন আরবি ভাষায় একটি বই লেখেন, নাম হচ্ছে তাহকিকে হিন্দ অর্থাৎ ভারতের অনুসন্ধান। 1030 খ্রিস্টাব্দে এই বইটি লেখেন। তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে তারিখে হিন্দ অর্থাৎ ভারতের ইতিহাস, কিতাবুল হিন্দ ভারতের গ্রন্থ, একটি বিশ্বকোষের মতো। এই গ্রন্থে ভারতীয় সমাজ ও সংস্কৃতি এবং ভারতের বিভিন্ন জ্ঞান ক্ষেত্রের বিশদ বিবরণ রয়েছে। এই গ্রন্থটিতে ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে একটি মূল্যবান দলিল হিসেবে ধরা হয়। আল বিরুনিকে বলা হয় ভারতের ইতিহাসের প্রথম প্রকৃত ভারত তত্ত্ববিদ। হিউয়েন সাংকে বলা হতো কিং অফ পিলগ্রিমেজ অর্থাৎ তীর্থযাত্রীদের রাজা, ঠিক আছে। আর আল বিরুনিকে বলা হচ্ছে প্রথম প্রকৃত ভারত তত্ত্ববিদ। এখানে একটা দ্রষ্টব্য দেওয়া হচ্ছে, পূর্বে মেগাস্তিনিসকে প্রথম ভারতত্ত্ববিদ হিসেবে ধরা হতো। আচ্ছা, মেগাস্তিনিসকে এর পূর্বে ধরা হতো। এই বইয়ের দুটি দুর্বলতা আছে। প্রথমত, আল বিরুনি ভারতের রাজনীতি নিয়ে কিছুই লেখেননি, এবং দ্বিতীয়ত তার বহু তথ্যই ছিল শোনা কথা ও পড়া বইয়ের উপর নির্ভর করে, স্ব-অভিজ্ঞতা নয়। আল বিরুনি যে বইগুলো লিখেছেন কিতাবুল হিন্দ বা তাহকিকে হিন্দ, সেখানে রাজনীতি নিয়ে কিছু লিখেননি এবং অনেক কথাই ছিল তার শোনা কথা। এই বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন এডওয়ার্ড সি সাচাও জারেটের ভাষায়। এই বইটি একটি জাদুকরী দ্বীপের গল্পের মতো, যেখানে চারপাশে কেবল তরবারি, জ্বলন্ত টাওয়ার এবং লুণ্ঠিত মন্দির। এই কথাগুলো লিখেছে আর কি। আচ্ছা, ইবনে বতুতা, তিনি মরক্কো তানজিয়ারে 1304 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লাওয়াতি ত তানজি ইবনে বতুতা। এক লাইন তো শুধু নাম রে হয় এটা। তিনি একজন মরক্কান আফ্রিকান পর্যটক ছিলেন। 1333 খ্রিস্টাব্দে সাল লেখা ছিল। 1333 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন, যখন দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। মোহাম্মদ বিন তুগলকের আমলে কে আসেন? ইবনে বতুতা। তিনি ইবনে বতুতা, এবং তিনি কোথাকার? মরক্কোর, ঠিক আছে। তিনি ইবনে বতুতাকে বিচারক বা কাজী পদে নিযুক্ত করেন। ইবনে বতুতা এই পদে 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। তারপর তিনি চীনে একজন দূত হিসেবে পাঠানো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি জাহাজ ডুবিতে চীনে পৌঁছাতে পারেননি। তিনি ভারতে তার অভিজ্ঞতা ও ভ্রমণ বিবরণ দেন, বিশেষ করে মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল নিয়ে। তিনি দিল্লি থেকে দেওগিরি বা দৌলতাবাদ রাজধানী স্থানান্তরের কারণ ও পরিস্থিতি ব্যাখ্যা করেন। মোহাম্মদ বিন তুগলক যে তার রাজধানী দেওগিরি মানে দিল্লি থেকে দৌলতাবাদ বা দেওগিরিতে স্থানান্তর করেন, তার কারণ তিনি লিখেছেন। 1345 খ্রিস্টাব্দ বা সালে তিনি গিয়াসুদ্দিন মোহাম্মদ দমঘান সাহা মালওয়ার
সুলতান এর দরবারে ছিলেন। 1353 খ্রিস্টাব্দে তিনি মরক্কো তানজিয়ারে ফিরে যান। 1355 খ্রিস্টাব্দে তিনি রিহালা নামক একটি আরবি গ্রন্থ লিখেন। তিনি 1339 খ্রিস্টাব্দে মারা যান। তো এই যে কিতাবুল রিহালা বা রেহালা এটা লিখেন তিনি, ঠিক আছে। তো এখানে তিনটে পয়েন্ট মনে রাখবে যে তিনি কোথা থেকে এসেছিলেন, মরক্কো থেকে, কার আমলে, মোহাম্মদ বিন তুঘলকের, আর কি বই লিখেন, রিহালা বা কিতাব, অনেক সময় কিতাবুল রিহালা পরীক্ষায় থাকে, ঠিক আছে। কিতাব উল রিহালা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে শিহাবুদ্দিন আল উমারি। 1348 খ্রিস্টাব্দে তিনি দামাস্কাস সিরিয়ার বাসিন্দা ছিলেন। তিনি কখনো ভারতে আসেননি, কিন্তু ভারত থেকে ফেরত পর্যটকদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি মাসালিক আবসার মামালিক আসার নামে একটি বই লেখেন 1348 খ্রিস্টাব্দে। এতে ভারতের সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করা হয়েছে। তারপর হচ্ছে আব্দুর রাজ্জাক। তিনি 1413 খ্রিস্টাব্দে হেরাত আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি শাহরুখের দরবারে কাজী ছিলেন, যিনি ছিলেন তৈমুর লংয়ের পুত্র এবং পারস্যের সুলতান। শাহরুখ তাকে 1442 খ্রিস্টাব্দ সালে জমেরিন এর দরবারে পাঠান। জমেরিন একজন রাজা কালিকটের ছিল, কেরালা, ঠিক আছে। এপ্রিল 1443 খ্রিস্টাব্দে সালে, এখানে বারবার খ্রিস্টাব্দ সাল একবার হয়ে গেছে, তিনি বিজয়নগর পৌঁছান এবং দেবরায়-টুয়ের শাসনকালে 6 মাস সেখানে অবস্থান করেন। তো আব্দুর রাজ্জাক দেবরায়-টু অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের রাজা দেবরায়-টুয়ের আমলে এসেছিলেন। তিনি বিজয়নগর সম্পর্কে বলেন, বিশ্বে এমন শহর আর নেই যা এর সমতুল্য বা কাছাকাছি। তিনি নগর গঠন, জলবায়ু, নদী, মন্দির, মসজিদ, জনসংখ্যা ও সামরিক শক্তি সম্পর্কে বিশদ বিবরণ দেন। এছাড়াও তিনি বিদেশি বণিকদের সম্পর্কে আলোচনা করেন। তিনি 14th শতাব্দী ভারতের ইতিহাসে মূল্যবান প্রদান করেন। আচ্ছা, ওকে, তো এই পর্যন্ত। এরপরে আমরা পড়বো আর্কিওলজিক্যাল সোর্সেস। তো আর্কিওলজিক্যাল সোর্সেস কীভাবে হলো, এগুলো সব আমরা এখান থেকে জানবো, ঠিক আছে, পরের ভিডিওতে। থ্যাংক ইউ।